এবার জানাবো খবরের বিস্তারিত। সব দল নয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় একটি রাজনৈতিক দল, তবে এবছর নির্বাচন করতে গেলে তাড়াহুড়া করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়ার 30তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের পর প্রশ্নোত্তরে তিনি শেখ হাসিনা ভুল পন্থায় দেশ চালিয়েছে বলেও মন্তব্য করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার গঠনের পর শুরু হয় নানা ধাপের সংস্কারের উদ্যোগ। একই সাথে আলোচনায় আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়ও। সরকার প্রধান বারবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের কথা বলে আসছেন। এই অবস্থায় জাপানের টোকিওতে অনুষ্ঠিত হল নিক্কেই ফোরামের 30তম সম্মেলন। উদ্বোধনী দিনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রশ্নোত্তরে তিনি জুলাই আগস্টের গণহত্যার কথা উল্লেখ করে শেখ হাসিনার নানা অনিয়মের কথা তুলে ধরেন। If the government doesn't like you, they can condemn you to the rest of your life in jail in a fake case, and judiciary will go along with it. So those kinds of things. And if you have stole billions of dollars. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। Institutional reforms, policy reforms, judiciary reforms, because everything became party to this period of 16 years where everything went wrong. They are the perpetrators, participators, and so on. So we want to design new institutions, new policies. প্রধান উপদেষ্টা জানান, একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, কিন্তু সেটি অনেক তাড়াহুড়ার ব্যাপার। নিক্কেই ফোরামের আলোচনায় অংশ নিয়ে একটি নতুন পৃথিবী গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। And we play a role in the whole world, but imagining the world that we should create, rather than just fight with each other to take a piece of that. We build together so that we can feel proud. We live the life during this period where we build a new version of the world. তাড়াহুড়ো করে নির্বাচন নয়, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপানের টোকিওতে এসে নিক্কেই ফোরামের বক্তব্যে এমন তথ্যই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলছেন, ক্ষমতায় থাকার কোনো রাজনৈতিক অভিলাষ তার নেই, বরং নির্বাচনের পর একটি গণতান্ত্রিক সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, টোকিও, জাপান। কেজি প্রতি ঘুষের রেট 75 পয়সা। টাকার ভাগ যাবে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সংশ্লিষ্ট বিভাগের মহাপরিচালক ও সচিবের হাতেও। ঘুষ লেনদেনের এই ঘটনা টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের। ঘুষের রেট সারা দেশে কম বেশি একই। সে হিসেবে এক মৌসুমের সংঘবদ্ধ চক্রের পকেটে যাবে প্রায় 855 কোটি টাকা, অনুসন্ধান করেছেন সোহেল তালুকদার। সরকারি খাদ্য গুদামে চাল বিক্রিতে দিতে হবে ঘুষ, আর সেই ঘুষের হার কত হবে তা নির্ধারণে বসেছে সভা। আমার কিন্তু আমি সব লেগে দিয়ে লাগেন, তাহলে আমার যদি কনসেপশন না থাকে, আমরা যেভাবে অভিজ্ঞ চোখের মতন বলছি, শুনতে অবাক লাগলেও ঘুষের হার নির্ধারণের এই বিষয়টি চলে আসছে বছরের পর বছর ধরে। এমনই এক সবার খোঁজ মিলেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। আমি না কিনলে আমার কিছু যে আসছি, যেহেতু এইটার মধ্যে চলে যেত না, কারণ মিল হইলে আমি আপনার লগে মিলে গেলে আমার অফিসার বলো তো আমার মিল থাকতে। টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য অধিদপ্তরের গুদামের চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের সময় করা হয় নানা রকমের টালবাহানা। এ থেকে মুক্তির একমাত্র পথ ঘুষ, কিন্তু যেন তেন পরিমাণ দিলে হবে না, নির্ধারণ করতে হবে হার। তাই রীতিমতো সভা করে ঠিক করা হয় কেজি প্রতি 75 পয়সা ঘুষ। আপনাকে আমরা 70 পয়সা করে দিয়ে দেবো, এই টাকাটা আমরাই সকল মিলের কাছে আমরা আদায় করে দেবো। গোপনে রেকর্ড করা অডিও ক্লিপে জানা যায় ঘুষের টাকা যাচ্ছে কার কার পকেটে।
রুটেরও সিলিটিকের পয়সা একের মন্ত্রণালয় পর্যন্ত যা এখন তো মন্ত্রী পর্যন্ত জানা আমি সময় যখন মন্ত্রী ছিল কোনো সিলিটিরা মন্ত্রীর বাসায় টাকা দিব না কিন্তু আমাদের ডিসি ডাইরেক্টরের কাছে জমা লাগবে ডাইরেক্টর সংগ্রহ আর ডাইরেক্টর চলাচল যে যিনি প্রোগ্রাম করবো এই তিনজনের কাছে আমাদের দায়িত্ব। তবে ঘাটাইলের বৈঠকটি মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের খাদ্য গুদামের চিত্র প্রায় একই। ঘুষের টাকা আবার চাল বিক্রির আগেই দিতে হয় কুলি সর্দার অথবা নিজস্ব কারো হাতে। এইমাত্র 1 লাখ টাকা ঘুষ দিয়ে আসলাম, এই সর্দারকে ঘুষ দিয়ে আসলাম, ওরা ওই চালটা নিয়ে নিল। মানে ঘুষ না দিলে কোনো কাজই হচ্ছে না, দেশের কোনো কাজই না। আমরা যে ইন্টারভিউ দিতে আসছি আমাদেরও মানে ভয়ভীতি থাকে এখানে যে আমরা কি ইন্টারভিউ দেবো, আমাদের কোনো হ্যারাসমেন্ট করবে কিনা। সাংবাদিক আসছেন আপনারা কোরার ডিম করতে পারবেন, কিছুই করতে পারবেন না আপনারা। এটা আমাদের সার করে হাতে পায়ে ধরতে হয়, ঘুষ দিতে হয়, মিটিং করে ঘুষ দিতে হয়। এর চেয়ে আর বাংলাদেশের স্বাধীন দেশ কি আছে আমাদের আর? ঘুষের রেট নির্ধারণের সভার কথা চালকল নেতা মনসুর স্বীকার করলেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন ঘাটাইলের খাদ্য গুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম ও পুলিশ সর্দার সাত্তার। উনি ওসিএলএসডি রফিকুল ইসলাম। না, তা তো আপনি শুনতেই পারছেন। এটা আমি আর কি বলবো, আপনার কাছে যেহেতু রেকর্ডিং আছে, ডকুমেন্ট আছে। আমি না কিছু জানি না, হইলে হইতে পারে কিন্তু আমি জানি না। জেলার যে প্রতিনিধি উনি আসছিল চাউলের মান আরও কীভাবে আপগ্রেড করা যায় এই জন্য ওনাদেরকে নিয়ে আমি মিটিং করছি। অন্তত এগুলা আসলে বর্তমান যুগে কিছু বোঝার কিছু উপায় না। অবশ্যই আমি যেটা সাথে জড়িত নাই, কেউ যদি এটা মিথ্যা ক্লেম করে তাহলে তো এটা আমি অস্বীকার করবো। গোপনে রেকর্ড করা অডিওর কণ্ঠ গুদাম কর্মকর্তার বলে নিশ্চিত করলেও এর দায় নিতে অস্বীকৃতি জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। হ্যাঁ, যেটা শুনলাম ওটা ওনার কণ্ঠই শোনা যাচ্ছে। আপনি যে বক্তব্যটা শুনেছেন এটা সে কেন বলেছে, এটা কোন উদ্দেশ্যে বলেছে এটা আমি জ্ঞাত না। চালকল মালিকদের অভিযোগ দেশের প্রায় প্রতিটি খাদ্য গুদামেই রয়েছে ঘুষচক্র। এক মৌসুমেই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তার বিরুদ্ধে যদি এই ধরনের প্রমাণ থাকে ওই কর্মকর্তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমাদের আপনার নির্দেশেই এই প্রত্যেকটা যে খাদ্য নিয়ন্ত্রক অফিস আছে সেই না আপনার কোনো কর্মকর্তা যদি বলে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যা কিছু হয় সেটা নিশ্চয়ই থেকে হয়। ইন্টারভিউ তো স্যার মানে দেন না, নর্মালি ইন্টারভিউ বলতে আমি চাই এরকম সুবিধা নেওয়া কৃষকের কাছ থেকে এরকম পাইলে আমরা জবাই করে দিই। অভিযোগটা ডিজি স্যারের কাছে যদি আসে এটা সর্বোচ্চ ব্যবস্থা নেবে যে হোক। টিআইবি পরিচালক বলছেন দুর্নীতিতে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা গেলে অবৈধ লেনদেনে বাধ্য করার তৎপরতা বন্ধ করা যাবে। পরিষ্কারভাবে তারা ক্ষমতার প্রয়োগ করছেন, দুর্নীতি করছেন, প্রতারণা করছেন এবং সংঘবদ্ধভাবে নিয়ম করে সেটা একটা বিশেষ গোষ্ঠী লাভবান হচ্ছে। সমষ্টি কর্তৃপক্ষ মন্ত্রণালয় তো দেখা উচিত, কিন্তু আমি এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সারা দেশে খাদ্য গুদাম থেকে সংগ্রহ করা হবে 1,14,01,845 মেট্রিক টন চাল। প্রতি কেজিতে কম বেশি 75 পয়সা করে ঘুষ দিতে হলে এক মৌসুমে তা গিয়ে দাঁড়াবে প্রায় 855 কোটি টাকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলেঢালা ভাব, শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। তবে অনেক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে 5 মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। আগামী বাজেটে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ছে। চলতি অর্থ বছরে পুরুষের করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা আর প্রবীণ নারীদের 4 লাখ রয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে এবার এই করমুক্ত আয়সীমা বাড়বে। মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষের জীবনকে স্বস্তি দিতে বিভিন্ন মহল থেকে ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ওঠে। তাই ধনীদের ওপর কর বাড়িয়ে মধ্যবিত্তকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। বিভিন্ন নাগরিক সেবায় কর শনাক্তকরণ নম্বর তথা টিআইএন জমা দেওয়া বাধ্যতামূলক করার পর গত কয়েক বছরে দেশে টিআইএনধারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে টিআইএনধারীর সংখ্যা 1 কোটির বেশি হলেও রিটার্ন দাখিল করে অর্ধেকেরও কম।
চলতি 2024-25 অর্থ বছরে বাজেটে পুরুষের জন্য বছরে 3.5 লাখ টাকা পর্যন্ত আর নারীদের জন্য 4 লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত সুবিধা দেয়া হয়েছে। ব্যক্তির আয়ের উপর নির্ভর করে 7টি স্ল্যাবে এই সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বাজেটে। তবে বছর জুড়ে চড়া মূল্যস্ফীতির ফলে জীবনযাত্রার ব্যয়ের চাপে নাকাল সাধারণ মানুষ। তাই ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ গবেষকদের। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সেইটি অ্যাডজাস্ট করার কথা বলা হচ্ছে, এমনকি তার থেকে বেশি করা হবে বলে বলা হচ্ছে 20% হারে। কিন্তু সাধারণ যে যারা রয়েছেন সরকারি খাতের বাইরে তাদের কিন্তু সেইভাবে আয় বৃদ্ধি ঘটে না, বরঞ্চ প্রকৃত আয় কমে যায়। সুতরাং সেই দিক থেকে করমুক্ত আয়সীমা বৃদ্ধি করলে শুধু সরকারি না, বেসরকারি খাতে বা যারা করজালের ভিতরে রয়েছেন তাদের সুবিধা হয়। এনবিআর কর্মকর্তারা বলছেন এবার কিছুটা বাড়বে ব্যক্তির করমুক্ত আয়সীমা। এতে বিরাট সংখ্যক করদাতা করজালের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে অন্য জায়গায় কর হার বাড়িয়ে তা সমন্বয় করা হবে। ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবিকে সমন্বয় করতে ধনীদের উপর কর বাড়ানোর উপর জোর দিয়েছেন গবেষকরা। বিভিন্ন স্ল্যাবের মাধ্যমে একেবারে উচ্চ আয় যারা রয়েছেন, যারা অতি ধনী যারা রয়েছেন, তাদের উপরে উচ্চ হারে কর দেওয়া এবং মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেওয়ার যে ব্যাপারটা, সেই কাজটা করাটা জরুরি। একই সাথে ব্যক্তি করমুক্ত আয়সীমা নির্ধারণে স্ল্যাবের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। বিভিন্ন কর কাঠামোর মাধ্যমে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ উদযাপন করবে দিনটি। এ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ। সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর হবে শান্তিরক্ষী দৌড়। পরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে। বর্তমানে 10টি দেশে বাংলাদেশের 5,818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে, যার মধ্যে রয়েছে 444 জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নানান কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে সকাল 7:30টায় নগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা তিতুমিরে এসে শেষ হয়। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে 2002 সাল থেকে প্রতি বছর দিবসটি উদযাপন করা হয়। পিরোজপুরের শর্ষিনা স্বরূপকাঠি কাউখালী নৌকাঠি সড়কের নেসারাবাদ অংশে বেশ কয়েকটি সেতুর অবস্থা ঝুঁকিপূর্ণ। সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই সেই সেতু দিয়ে হরহামেশাই চলছে ভারী ট্রাক ও বাসসহ বিভিন্ন যানবাহন। সেতুর কাঁপুনিতে দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীদের করে তোলে আতঙ্ক। ঝুঁকিপূর্ণ সতর্ক বার্তা দিয়ে সেতুর দুই পাশে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। এরপরও ঝুঁকি নিয়েই সেই সেতু দিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। সেতুতে উঠলেই কাঁপতে থাকে গাড়ি। প্রায় 3 দশক আগে পিরোজপুরের শর্ষিনা সরবকাঠি কাউখালী নৈকাঠি সড়কের খালগুলোতে তৈরি করা হয়েছিল বেইলি ও লোহার সেতু। সেতুগুলো ব্যবহার করে প্রতিদিন খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে। দীর্ঘ 3 দশক সংস্কার না হওয়ায় বর্তমানে সবগুলো সেতুই দুর্বল হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা লোহার সেতুগুলোর। কিছু জায়গায় লোহার সেতু সরিয়ে অস্থায়ীভাবে বেইলি সেতু করে দিলেও মারাত্মক ঝুঁকি নিয়েই সেতুগুলো পার হতে হয় চালকদের। আর ব্রিজের আপনার গোড়া ছুটে গেছে, ওই হালকা একটু রিপেয়ারিং দিয়ে চলে, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। যখন আমরা ব্রিজটা উঠি মনে হয় যেন ব্রিজটা নিয়ে আমরা তলায় পড়ে যাচ্ছি। আমাদের গাড়ি মনে করেন চলতে অনেক কষ্ট হয়, অনেক দোলে। দ্রুত হবে 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 এরকম করতে করতে বছর পর বছর চলে যাইতেছে, কিন্তু ব্রিজ ঠিকই ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, কাজ হয় না। সড়ক বিভাগ জানিয়েছে বেশি ঝুঁকিপূর্ণ নাপিতখালী খালের সেতুটি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা পিএমপি প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে একটি 80 মিটার ব্রিজের টেন্ডার করেছি, আর বাকি অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলিকে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ডিপিপি প্রণয়নের মাধ্যমে যথাযথ মানে উন্নীতকরণের ব্যাপারে আমরা কাজ করছি। বড় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই নতুন সেতু স্থাপনে উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। গ্রামীণ জনপদ থেকে শহুরে জনপথের রূপ নিলেও উন্নতি হচ্ছে না এই স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতালে রোগী অনুযায়ী প্রত্যেক বিভাগেই রয়েছে লোকবলের অভাব। অভিযোগ রয়েছে চিকিৎসকরা পোস্টিং নিলেও কাজে যোগ দেন না অনেকে। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে প্রায় 3.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নেয়ার একমাত্র প্রতিষ্ঠান 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই এখানে সেবা নিতে আসে কয়েকশো মানুষ। হাসপাতালটিতে সেবা দিতে হিমশিম চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। আর সামান্য জটিল পরিস্থিতি হলেই রোগীদের পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা 31 জন, কিন্তু আছেন 8 জন। এছাড়া টেকনিশিয়ানের অভাবে অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে গাইনি বিভাগও। আরও কিছু কার্যক্রম নিয়ে আমি একটু সমস্যার সম্মুখীন হচ্ছি, শুধুমাত্র লোকবল অভাবের কারণে। আমার যদি এই লোকবলটা আমি পাই, তাহলে আমার এইগুলো চালাতে আমার অসুবিধা হবে না। উপজেলার রোগীদের স্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসকদের পোস্টিং থাকলেও কাজে যোগদান না করার অভিযোগ রয়েছে। যেখানে 29টা সিট থাকার কথা, ওইখানে আমরা এখন বর্তমানে আছে 6 জন, যার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে রোগীগুলো আছে তাদের পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে বর্তমানে যারা ডাক্তার আছে এই ডাক্তার ভাইদের হিমশিম খেতে হচ্ছে। পোস্টিংয়ের পরও যোগদান না করা চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। ডাক্তার সারা দেশে একটা ক্রাইসিস আছে, সেইগুলি ডিজি হেলথ, মিনিস্ট্রি অফ হেলথ চেষ্টা করছে নিয়োগের জন্য। খুব শীঘ্রই এক মাসের মধ্যে আমরা 1.5 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করব আশা করি। চিকিৎসক আর নার্স ছাড়াও ডেলিভারি সেন্টারে 6 জনের স্থানে আছে 2 জন, মেডিকেল অ্যাটেন্ডেন্ট 8 জনের স্থানে আছে 5 জন। ডিবিসি নিউজ ডেস্ক। কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত নারায়ণগঞ্জের পশু খামারিরা। এবছর নারায়ণগঞ্জে কোরবানিকে কেন্দ্র করে চাহিদা আছে প্রায় 99,252টি পশুর। এর বিপরীতে প্রস্তুত রয়েছে 86,426টি পশু। কোরবানিকে সামনে রেখে 500 কোটি টাকার বাজার তৈরির আশা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। নারায়ণগঞ্জে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত খামারিরা। আর স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দের পশুর খোঁজে ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছেন খামারগুলোতে। প্রতি বছরের মতো এবছরও লাইভ ওয়েটে গরু বিক্রি হচ্ছে খামারগুলোতে। পছন্দ হলে আগাম বুকিং দিচ্ছেন কেউ। সর্বনিম্ন 65,000 টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকা মূল্যের গরু আছে এখানে। এখানে গরু, ছাগল, মহিষ সব ধরনের পশু আছে। গরুর মধ্যে আছে দেশি, সিন্ধি, শাহিওয়াল, হরিয়ানা, উলবাড়ি, এরকম অস্টাল, বড় অস্টাল, যে টনের অস্টালগুলা, সব ধরনের পশুই আছে। আগে রাখার ঝামেলার কারণে অনেকে ঈদের 2-3 দিন আগে কোরবানির পশু কিন্তু বর্তমানে কেনার পরও খামারেই রাখার সুবিধা থাকায় ঈদের অনেক আগেই কোরবানির পশু কিনছেন ক্রেতারা। আর হাটের চেয়ে খামারের গরুগুলি একটু স্বাস্থ্যসম্মত পাওয়া যায়, এটাই খামারের মূল কারণ। এখানে যে এইভাবে আমরা দেখা শুনে নিতে পারতেছি, গরুর খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই কোয়ালিটিফুল। খামারে আমরা ভালো উন্নত মানের গরু পাই। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য মতে ছোট বড় মিলিয়ে প্রায় 4,000 খামার রয়েছে নারায়ণগঞ্জে। কোরবানির জন্য এসব খামারের প্রস্তুত আছে প্রায় 86,500 গবাদি পশু। বিপরীতে চাহিদা আছে 99,000-এর বেশি পশুর। স্থানীয় খামারগুলোর পাশাপাশি অস্থায়ী হাটে বিভিন্ন জেলা থেকে পশু আসা শুরু হলেই এই ঘাটতি পূরণ হবে বলে আশা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের। এখানে আমাদের কিছু ডেফিসিয়েন্ট আছে, আমরা আশা করতেছি যে সময়ের সাথে সাথে সেইগুলি খুব তাড়াতাড়ি সিরাজগঞ্জ, নর্থ বেঙ্গল বিভিন্ন এলাকা থেকে এসে সেইগুলি পূর্ণ হয়ে যাবে। তো প্রতি বছরই এরকম থাকে এবং দিনের পরিক্রমা এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আবার আমাদের সারপ্লাসে পরিণত। লক্ষ্য পূরণ করা গেলে গত বছরের মতো এবছরও নারায়ণগঞ্জে 500 কোটি টাকার বাজার তৈরি হবে বলে আশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে মার্কিন আদালত। আর আদালতের এমন সিদ্ধান্তের পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। এদিকে মার্কিন প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্পের অত্যন্ত নিকটজন ব্যবসায়ী ইলন মাস্ক। এ নিয়ে এখন দুনিয়া জুড়ে বইছে নানা কৌতূহলী প্রশ্নের জোয়ার।
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প তার দেশের ভেতরে আর বাইরে রীতিমতো ঝড় তোলার সিদ্ধান্ত নিতে থাকেন। সেই ঝড় একটু থামার পর এবার নানামুখী সংকটে তিনি। বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ করে তোলপাড় সৃষ্টি করেন বিশ্বজুড়ে। তার ধকল পড়ে বাংলাদেশেও। ট্রাম্পের সেই শুল্ক নীতি স্থগিত করেছে মার্কিন আদালত। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানায়। আদেশে বলা হয়, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে। উল্লেখ করে আদালত জানায়, মার্কিন অর্থনীতি সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করতে পারেন না। তবে আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। শুল্ক আরোপের সিদ্ধান্তের খবরে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে বিশ্ববাজারে। এদিকে মার্কিন প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ জন বলে খ্যাত ইলন মাস্ক। ট্রাম্পের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি সে সময় বেশ অর্থ খরচ করেন মাস্ক। প্রতিদান হিসাবে ইলন মাস্ককে প্রধান করে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE নামে নতুন বিভাগ তৈরি করেন ট্রাম্প। দায়িত্ব পাওয়ার পর ভালোভাবে কাজ করলেও মাঝপথে মাস্ককে নিয়ে শুরু হয় সমালোচনা। বেশ কিছুদিন ধরে পদত্যাগের জল্পনাও চলছিল তাকে ঘিরে। শোভন শাহমিন দিশা, DBC নিউজ ডেস্ক। আজ পশ্চিমবঙ্গের সিকিম ও আলিপুরদুয়ার সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তার এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন বিশ্লেষকরা। সিকিম সফর সেরে আলিপুরদুয়ারে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে মোদীর। আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল, প্রচার, পরিকল্পনা এবং সাংগঠনিক শক্তিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে তা নিয়ে দলের কর্মীদের পরামর্শ দিতে পারেন তিনি। এছাড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে নতুন কোনো বার্তাও দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। মোদীর এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের জনসভাস্থল, প্যারেড গ্রাউন্ড ও এর আশেপাশের এলাকার সব রাস্তাঘাট মোদীর কাটআউটে মুড়ে ফেলা হয়েছে। নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। জনসভা শেষ করার পর বিহারের নির্বাচনী প্রচারণের জন্য পাটনার উদ্দেশ্যে রওনা দেবেন মোদী। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।